মাত্র 14 বছর বয়সে গর্ভবতী হলো লালবানু। বর্ষার এক দুপুরে এই সুখবরটি এলো তার কাছে। তবে লালবানুর জন্য এই বিষয়টি সুখের ছিল না। তার চোখে মুখে বিষণ্ণতা স্পষ্ট ফুটে উঠেছে। লালবানুর বিষণ্ণ মুখশ্রী দেখে তার যা ফরিদা বেগম বলেন, কি হয়েছে, তুমি খুশি নও? লালবানু জবাব দেয় না। ফরিদা বেগমের আড়ালে তার চোখের কোণে আসা অশ্রুটি মুছে ফেলে। সাল 1990 বাবা মা হারা এতিম লালবানু 12 বছর বয়সে গ্রামের মাতব্বর মাজাত খায়ের বধূরূপে খাবাড়িতে এসে উপস্থিত হয়। বধূ সাজে তাকে বেশ মিষ্টি লাগছে। সদ্য কিশোরী জীবনে পা রাখা লালবানুর চোখে মুখে রঙিন স্বপ্ন। এক আকাশ স্বপ্ন নিয়ে সে বধূ বরণ শেষে খায়াবাড়ির অন্দরমহলে প্রবেশ করে। দুতলা বিশিষ্ট এই বাড়িতে লালবানু জায়গা হয় উপরতলার এক বড় ঘরে। ছোট্ট কিশোরী তখনও জানত না স্বামী স্ত্রীর সম্পর্ক কি, শুধু জানত মামি বলেছে সেইখানে ভালো থাকবে, এই বাড়িটি তার, এই সংসার তার। এখানে এসে স্বামীর ভালোবাসা পাবে, আদর পাবে, যত্ন পাবে। সবচেয়ে বেশি যেটা পাবে দুবেলা দুমুঠো ভালো খাবার, যেটা সে তার মামির বাড়িতে পেত না। লালবানু একবার বধূ বেশে থাকা নিজেকে দেখে ম্লান হেসে তারপর তার পেটে হাত দিয়ে ম্লান গলায় বলে, ভাতের জ্বালা বড় জ্বালা, হাসাই কি আমি পেট বইরা ভাত পাইব এখানে? প্রতিটি প্রশ্নটি লালবানুর মনের মধ্যে জমা থাকে। তখনও সে জানত না এই বাড়িতে তার ভাতের অভাব না হলে অন্য কিছুর অভাব হবে। সেই অভাব সম্পর্কে সে অবগত নয়। লালবানুকে ভাবনায় মগ্ন দেখে তার যা ফরিদা বেগম বলে, কি ভাবছো নতুন বউ? কিচ্ছু না। লালবাবু ম্লান হেসে জবাব দেয়। ফরিদা বেগম বলে, আমি তোমার কে হয়ে জানো? কে? লালবানু জানে না, তাই প্রশ্ন করে। জবাবে ফরিদা বেগম বলে, আমি তোমার ছোট যা, তোমার দেবরের বউ। ছোট যা? লালবানু কৌতূহলী হয়ে ওঠে, পুনরায় জিজ্ঞেস করে, আপনি তো আমার চাইয়া বড়, তাইলে ছোট কিভাবে হইলেন? ছোট্ট লালবানুর কথা শুনে ফরিদা বেগম শব্দ করে হেসে দেয়। তারপর বলে, কি কারণ? তুমি এই খাবারের বউ, বড় বউ। বয়স যতই ছোট হও না কেন, সম্পর্ক তুমি আমার বড়। আচ্ছা। লালবানু মাথা নাড়ায়। সে বুঝতে পেরেছে ফরিদা বেগম লালবানুর সাথে নানা গল্প শুরু করে দেয়। বিশেষ করে মাজাত খায়ের ব্যাপারে অনেক কিছু লালবানুকে বলে। এক পর্যায়ে ফরিদা বলে, মাজেতে খুব ভালো আদর করতে পারে, আপনি কিভাবে জানলেন? লালবানুর অবুঝ মন প্রশ্ন করে ওঠে। ফরিদা বেগম কিছুটা হকচকিয়ে যায়। তারপর বলে, আসলে আমার বড় যা বলতো, তার ব্যাপারে নানা গল্প করতো, তখন জেনেছি। বড় যা? লালবানুর কথায় ফরিদা মুচকি আসে। তারপর বলে, হ্যাঁ, তোমার আগে যে মাজেদ খায়ের বউ ছিল। লালবানু মাজেদ খায়ের দ্বিতীয় বউ। এটা শুনে লালবানু কিছুটা অবাক হয়। তার মামি তাকে এই বিষয়ে বলেনি। অন্যদিকে ফরিদা বেগম তার বড় জায়ের ব্যাপারে নানা গল্প করে যায়। বাসর ঘরে লালবানুকে বসিয়ে রেখে ফরিদা তার বিধবা শাশুড়ি মালেকা বেগমের কাছে যায়। মালেকা বেগম ফরিদাকে দেখে শান্ত গলায় জিজ্ঞেস করে, কিছু বলবে? বলছিলাম আম্মা, কয়েকদিন লালবানুকে আপনার সাথে রাখলেও হতো না? আসলে ও খুব ছোট। ফরিদা বেগমকে বাক্যটি সমাপ্ত করতে না দিয়ে মালেকা বেগম বলে, যে মাইয়া লাল সুতা দেখে সেই মাইয়া আবার ছোট হয় কিভাবে? মাইয়া মেলা বড় হয়েছে, স্বামী একবার আদর করে দিলেই সব বুঝা যাইব। ফরিদা বেগম কথা বাড়ায় না, কারণ লাভ নাই। মালেকা বেগম পুনরায় বলেন, লালবানু কি তোমার বড় হয়? ভাবি কইবা। আচ্ছা। ফরিদা বেগম মাথা নাড়িয়ে চলে যায়। মালেকা বেগম হাতের ফানটি গোল করে মুখের ভেতর দিয়ে দেয়। ফান ছাবাতে বলে, ছোট হলে বিয়ে দিছিল কেন? আমরা বিয়ে করি নাই। 9 বছর বয়সে বিয়ে করছি। 10 বছরের লাল সুতা দেখার লগে লগে বাসর করছি। বিরক্ত কণ্ঠে ফরিদা এবং লালবানুকে উদ্দেশ্য করে কয়েকটা গালি দিয়ে দেয় মালেকা বেগম। লালবানু বাসর ঘরে বসে রয়েছে, তার কিছুটা ভয় করছে। সেই সময়ে দরজা খুলে মাজাত খা প্রবেশ করে। লালবানু তার উপস্থিতি বুঝতে পেরে আবারও ভয় পায়। মাজাত খা ধীরে ধীরে লালবানুর পাশে এসে বসে আস্তে করে লালবানুর হাত ধরে। লালবানু কিছুটা কেঁপে ওঠে। মাঝে শান্ত এবং স্পষ্ট গলায় বলে, আজ হইতে তুমি এই বাড়ির বড় বউ। বড় বউ হওয়া কিন্তু চারটেখানে কথা না। বড় বউ মানে মেলা দায়িত্ব। তোমারে সেই সব দায়িত্ব পালন করতে হইব। আমি জানো তোমার সম্পর্ক কোনো অভিযোগ শুনি না। আম্মা বা বাড়ির অন্য কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ দিলে। মাজেদের গলায় কিছুটা হুমকির সুর শোনা যায়। লালবানু ভয়ে কেঁপে ওঠে। মাজেদ খা পুনরায় বলে, তোমার মামিরে 2 ভরি স্বর্ণের চেন দিছি, সে তোমার সব বুঝাইয়া শুনাইয়া পাঠাইছে তো? লালবানু মাথা নাড়ায়।
হ্যাঁ, তাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে। মাজেদ বলে, তাইলে তো হয়েই গেল, চলো বাসর শুরু করি। লালবানু বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। মাজেদ ধীরে ধীরে লালবানুর কাছাকাছি আসে, তবে লালবানু তাতে বাধা দেয় না। মামি এবং ফরিদা বেগম তাকে বলে দিয়েছে মাজেদ এভাবে তার কাছে আসবে, তাতে তার অনেক ভালো লাগবে। কিন্তু কই, লালবানুর তো ভালো লাগছে না, তার কষ্ট হচ্ছে। কষ্টে না পেরে লালবানু চিৎকার দিয়ে ওঠে। লালবানু চিৎকার দেওয়ায় মাজেদ তার মুখ চেপে ধরে বলে, চিৎকার করে কি আমার মান সম্মান ডুবাবি? চুপ কর। মাজেদের কণ্ঠে হিংস্রতা ছিল। লালবানু চুপ করে যায়, কিন্তু তা পারছে না এসব সহ্য করতে। এক পর্যায়ে লালবানু জ্ঞান হারায়। সকালবেলা লালবানুর জ্ঞান ফিরতে সে নিজেকে বিছানায় আবিষ্কার করে। পাশে শাশুড়ি এবং যা বসা। লালবানুর জ্ঞান ফিরতে ফরিদা বেগম বলে, এখন কেমন লাগছে? ব্যথা করছে? লালবানু মাথা নাড়ায়। এর অর্থ হ্যাঁ, তার ব্যথা করছে। মালকা বেগম ঘুর্য ওঠে, কর্কশ গলায় বলে, হ্যাঁ, আমাগো বিয়ে হয় নাই, আমরা বাচ্চা পয়দা করি নাই, আমাগো স্বামী সোহাগ করে নাই। কই, আমাগো তো ব্যথা লাগে নাই। তাগো একেবারে ব্যথায় জান যায়। ফরিদা এবং লালবানু দুজনে ভয়ে কেঁপে ওঠে। তবুও সাহস করে লালবানু বলে, আম্মা, আপনার হাসাই ব্যথা লাগে নাই? ফরিদা ভেবেছিল মালেকা বেগম এবার আরও ক্ষিপ্ত হবে, কিন্তু না, তিনি কিছু বলেনি, শুধু এক পলক লালবানুর দিকে তাকায়। তারপর বোধহয় নিজের প্রথম বাসরের কথা ভাবছিল। তবে দ্রুত ভাবনা থেকে বের হয়ে কঠিন গলায় বলল, ছোট বউ, তোমার ভাবিরই বুঝাও, এইসব স্বাভাবিক। জামাই বউ আদর সোহাগ করবে, এটাই তো দুনিয়ার রীতি। ফরিদা বেগমকে আরও কিছু কথা বলে মালেকা বেগম বের হয়ে যায়। মালেকা বেগম চলে যেতে ফরিদা লালবানুকে উদ্দেশ্য করে বলে, ক্ষুধা লাগছে। লালবানু মাথা নাড়ায়। ফরিদা বেগম লালবানুকে ধরে বসায়, তারপর বলে, আমি খাবার নিয়ে আসছি। ফরিদা বেগম চলে যেতে রাতের কথা ভেবে লালবানু চোখে অশ্রু চলে আসে। লালবানু বিছানা থেকে নামে মাত্রই ফরিদা বেগম খাবার খাইয়ে দিয়ে গেল। লালবানু সেটা খেয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মনে হলো একটু উঠে হাঁটাহাঁটি করা দরকার, তাই উঠল। লালবানু উঠে দাঁড়াতে তার মনে হলো সে দাঁড়াতে পারছে না, ভেতরটা কেমন জ্বালাপোড়া করছে। লালবানু তৎক্ষণাৎ বিছানায় বসে পড়ল। সেই সময়ে মালেকা বেগমের গলা ভেসে আসলো। সে বলছে, আমরা বউ আসিলাম না, আমরা সংসারের কাজ না কইরা ঘরের মধ্যে বইয়া থাকলে আমাকে শাশুড়িরা আমাকে খুনতে দিয়ে ফিটাইত, আর আমার বউরা ঘরের মধ্যে বইয়া রং তামাশা করে। পোড়া কপাল আমার, আমার কপালেই এইয়া জুটছে। 5 দিন কেটে গেল। লালবানু ধীরে ধীরে মাজেদ খায়ের সাথে মানিয়ে নিয়েছে। প্রথম 2 দিন অবশ্য জ্ঞান হারিয়ে ফেলে, তবে এখন ঠিক আছে। সকালবেলা লালবানু গোসল করে বের হয়, দ্রুত পা চালিয়ে রান্নাঘরে চলে আসে। লালবানুকে দেখে তার শাশুড়ি মা বলে, আসছেন স্বামী সোহাগী, আম্মা একটু দেরি হইয়া গেল। লালবানুর মুখ দিয়ে বাক্যটি বের হতে যতটা সময় নিল, মালেকা বেগমের কাছ থেকে জবাব আসতে সময় নিল না। তিনি কঠিন গলায় বলে, রোজ দেরি হয় কিভাবে? এই বাড়ির বড় বউ হইয়া মাথা থেকে নিছ, দায়িত্ববোধের ভালাই নেই। আমার দোষ নাই, আপনার পোলাই তো আমারে ছাড়ে না। সি সি সি, কি বউ এইটা ঘরে আনলো মাজেদ? স্বামী সোহাগের কথা কইতে মুখে বাজে না? সি, কি নির্লজ্জ। মালেকা বেগমের কণ্ঠে এমন কথা শুনে লালবানুর লজ্জা আড়ষ্ট হয়ে যায়। সেই সময়ে ফরিদা বেগমের স্বামী অর্থাৎ লালবানুর একমাত্র দেবর আলতাফ খা আসে। মালেকা বেগম তার সামনে লালবানুকে একের পর একই কটু কথা শুনিয়ে যাচ্ছে। লালবানুর লজ্জা দ্বিগুণ বেড়ে যায়। আলতাফ খা একবার লালবানুর দিকে তাকিয়ে চলে যায়। ফরিদা বেগম আসতেই মালেকা বেগম 2 বউকে কাজ বুঝিয়ে চলে যান। লালবানুকে মনমরা অবস্থা দেখে ফরিদা জিজ্ঞেস করে, কি হয়েছে? কিচ্ছু না। লালবানু হাসার চেষ্টা করে। ফরিদা বেগম কথা বাড়ায় না, সে রান্নার কাজে লেগে পড়ে। লালবানু নিজ থেকে তাকে জিজ্ঞেস করে, কি করব? ফরিদা বেগম লালবানুকে কাজ বুঝিয়ে দেয়। মামার বাড়িতে কাজকর্ম করা এসব সাংসারিক কাজে লালবানু বেশ অভ্যস্ত, তাই তার কাজের ভুল খুঁজে পায় কম ফরিদা। কাজের এক ফাঁকে ফরিদা জিজ্ঞেস করে, মাজেদ খা তোমারে রোজ রাতে আদর করে? আপনার না বাসর লাগে, তাইলে নাম ধরে বলেন কেন? লালবানুর এমন কথায় ফরিদা চুপ হয়ে যায়। সে মনে মনে বলে, মেয়ের যথেষ্ট বড়, আমি ছোট ভাবছি। লালবানু জবাব না পেয়ে নিজের কাজে মনোযোগ দেয়। ফরিদা বেগম আর কথা বাড়ায় না, সেও চুপচাপ নিজের কাজ করে যায়। নীলুফা গ্রামের পথ দিয়ে ধীরে ধীরে হেঁটে স্কুলের দিকে হেঁটে যাচ্ছে। স্কুলে যাবার পথে একটি চায়ের দোকান পড়ে। নীলুফা যাবার সময় সেদিকটা আর চোখে থাকে, কাউকে দেখতে না পেয়ে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে।
সেই সময় নীলুফা কারো বুকে মৃদু ধাক্কা খায়। নীলুফা মাথা তুলে তাকায়, তার সামনের মানুষটা দেখে ভয় পেয়ে পিছিয়ে যায়। সুলতান মিষ্টি এক হাসি উপহার দিয়ে বলে, ভয় পাইছ? নীলুফা জবাব দেয় না। সুলতান একদিনে তার সামনে থাকা পরীটাকে দেখে নেয়। পুরীর উজ্জ্বল শ্যামনা, গায়ের গড়ন, ডাগর ডাগর দুটি চোখ, কিছুটা মোটা অদর, যেটা হালকা গোলাপি বর্ণের, সব কিছু মিলিয়ে তার সামনে পরী দাঁড়িয়ে আছে, যাকে দেখে সে সবসময় মুগ্ধ হয়ে। নীলুফার কাছ থেকে জবাব না পেয়ে সুলতান পুনরায় জিজ্ঞেস করে, ভয় পাইছ নীলু? হ্যাঁ, নীলুফার স্পষ্ট জবাব। সুলতান অবাক হয়ে বলে, এইখানে ভয় পাওয়ার মধ্যে কি ঘটল? নীলুফা জবাব না দিয়ে সুলতানকে এড়িয়ে চলে যায়। সুলতান তার যাবার পানে তাকিয়ে ম্লান হাসে। সেদিন নীলুফা বাসায় ফিরে হতভম্ব হয়ে যায়। তার বাবা বেঁচে নেই। গ্রামের দক্ষিণ দিকের বনে তার মৃতদেহ পাওয়া গেছে। নীলুফা এবং তার মা জাহানারা কান্নায় ভেঙে পড়ে। কেউ ছুরি দিয়ে কুপিয়ে নীলুফার বাবাকে হত্যা করেছে। ইতিমধ্যে খবরটি খাবারই এসে পৌঁছায়। গ্রামের রফিক শিকদার মারা গেছে। ফরিদা বেগম খবরটি শুনে কেমন অস্বাভাবিক হয়ে গেল। তার চোখে মুখে কিসের একটি ভয় ফুটে উঠেছে। আলতাফ ফরিদাকে লক্ষ্য করে অবাক হয়ে যায়। সে মৃদুস্বরে জিজ্ঞেস করে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ফরিদা জবাব না দিয়ে ঘরে চলে যায়। লালবানু বাড়ির সবার দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে। রাতের বেলা মাজেদ বাড়ি ফিরলে লালবানু তাকে খাবার দেয়। মাজেদ খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে লালবানুও চলে আসে। তাকে দেখে মাজেদ বলে, দরজা বন্ধ কইরা কাছে আসো। লালবানু দরজা বন্ধ করে ধীরে ধীরে মাজেদের কাছে আসে। মাজেদ তাকে আলিঙ্গন করে। লালবানু মনে সাহস জুগিয়ে বলে, রফিক শিকদারকে? মাজেদ কিছুটা অবাক হয়, পরক্ষণে নিজেকে সামনে নেয়। তারপর বলে, গ্রামের একজন আজ মারা গেল। তুমি তার কথা জানতে চাইতেছ কেন? আসলে কি? লালবানু ভেবে পাচ্ছে না কথাটি মাজেদ খায়ের কাছে বলবে নাকি বলবে না। মাজেদ খা পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে? ভাবি তার খুন হওয়ার খবর শুই না ঘর থেকে বাইর হইতেছে না। আর আর আমি যখন তারে ডাকতে গেছিলাম তখন সে আমার ভীষণ ভয়ে পাচ্ছিল। মাজেদ খা কথাটি শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। লালবানু মাজেদের মুখের পানে তাকিয়ে আছে। তার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। মাজেদ ম্লান হেসে লালবানুকে পুনরায় আলিঙ্গন করে বলে, ওসব কিচ্ছু না, তুমি তারে নিয়ে ভাইব না, আসো কাছে আসো। এটা বলে মাজেদ খায় লালবানুকে কাছে টেনে নেয়। লালবানু তাতে সায় দেয়। মাজেদ লালবানুর কপালে চুমু খেয়ে এক পলক তার দিকে তাকায়। মনে মনে বলে, মেয়েটা বড্ড আবেদনময়, ছোট্ট, বোঝা যায় না। লালবানু মালেকা বেগমের হাতে পান বানিয়ে দিয়ে বলে, নেন আম্মা। সুপারি জর্দা ঠিকভাবে দিছ তো? মালেকা বেগম শান্ত গলায় জিজ্ঞেস করে। লালবানু মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ভালো, সংসারে বুলছুক যত কম হইব ততই ভালো। লালবানু মাথা নাড়ায়। মালেকা বেগম পুনরায় বলে, শোনো বউ, তুমি এই বাড়ির বড় বউ, তোমারে সেই মতো চলতে হইব, সংসারটা সামলাইতে শিখতে হইব। এই বাড়ির বড় বউ হয় মেলা দায়িত্বের, এই সব পালন করতে হইব তো। লালবানু আবারও মাথা নাড়ায়। এই সময়ে ফরিদা বেগম ঘরে আসে। নরম গলায় বলে, আম্মা ডাকছিলেন? মালেকা বেগম লালবানুর দিকে তাকার। লালবানু উঠে চলে যেতে নেয়। সেই সময়ে ফরিদা বেগমে গালে লালছে দাগ দেখিয়ে দাঁড়িয়ে যায়। কৌতূহলবশত জিজ্ঞেস করে, ভাবি আপনারে মারছে কে? কে মারবে? কই না তো। বেশ ইতস্তত বোধ করে ফরিদা বেগম বলে। লালবানু অবাক চোখে তাকে দেখে। কাল রাত অবধি সে ঘর থেকে বের হয়নি, কেউ ডেকেও বের করতে পারেনি। আজ সকাল হতে না হতে একা একা আসলো, সেই সাথে সবার সাথে স্বাভাবিক আচরণ করছে। দেখে মনে হয় না কালকে কিছু হয়েছে। লালবানু লালছে দাগটি দেখিয়ে বলে, এইখানে লাল হইয়া আছে, এই দেখে মনে হইল কেউ থাপ্পড় মারছে। আরে না ভাবি, তুমি ভুল ভাবছ। মালেকা বেগম কিছুটা কঠিন গলায় বলে, সংসারে মেলা কিছুই ঘটে, সব বিষয় নাক গলাইতে নাই বড় বউ। লালবানু মাথা নাড়িয়ে চুপচাপ চলে যায়। ফরিদা বেগম মালেকা বেগমের চোখের দিকে তাকায়। মালেকা বেগম স্পষ্ট গলায় বলে, রফিকে হরদারের লগে তোমার কি সম্পর্ক? যে তার মৃত্যুতে শোক পালন করলা, কিসের সম্পর্ক? ফরিদা বেগম বুঝতে না পেরে প্রশ্ন করে। মালেকা বেগম পানির ফিক ফেলে বলে, কিসের সম্পর্ক সেটা জানতে চাইছে। কোনো সম্পর্ক নাই আম্মা। তাইলে তার মরণে তোমার এত শোক কিসের? আম্মা, আমি তার জন্য শোক পালন করিনি। আমি আসলে মালেকা বেগম ফরিদা বেগমের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফরিদা বেগম কিছুটা ভয় পায়। জাহানারা বেগম মনমরা হয়ে বসে আছে। পাশে নীলুফা বসা। সেই সময়ে নীলুফার ভাই নিজাম শিকদার আসে। তাকে দেখে জাহানারা জিজ্ঞেস করে, কোন কাজ ফেলি? নিজাম মাথা নাড়িয়ে না জানে। জাহানারা হতাশ হয়।
জাহানারা বেগমের স্বামী গত হয়েছে 10 দিন হলো। এক ছেলে এবং এক মেয়ে নিয়ে অসহায় পড়েছেন। রফিক শিকদার পেশায় একজন দিনমজুর ছিল। সঞ্চয় বলতে তেমন কিছুই ছিল না। বাপ দাদার আমলের এই বাড়িটি ছাড়া 17 বছরের নিজাম কাজের সন্ধানে বের হচ্ছে কয়েকদিন ধরে, কিন্তু তাকে কেউ কাজ দিচ্ছে না। সেই সময় হাত ভর্তি বাজার নিয়ে সুলতান নীলুফাদের বাড়ি আসে। উঠোনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, নিজাম বাড়ি আছো? নিজাম বের হয়, সেই সাথে জাহানারাও, তবে নীলুফা বের হয় না। সে দরজার আড়াল হতে সুলতানকে দেখে। সুলতান তার হাতের বাজা জাহানার দিকে এগিয়ে দিয়ে বলে, চাচি এইগুলা নেন। এইগুলো? জাহানারা অবাক হয়। সুলতান ম্লান হেসে বলে, রফিক চাচার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, সেই টাকার কিছু অংশ দিয়ে বাজার নিয়ে আসলাম। জাহানারা এবং নিজাম একে অপরের দিকে তাকায়। সুলতান জোর করে জাহানারার হাতে বাজার তুলে দেয়। তারপর পকেট থেকে 200 টাকা বের করে জাহানারার হাতে দেয়, বলে, চাচা আমার কাছে আরও 1000 খানেক টাকা পাইব চাচি। কি বলতেছ এইটা? হাসাই তোমার চাচাই তোমারে টাকা ধার দিছিল? হয় চাচি, আমারে মাফ করে দেন, আমার হাতে টাকা নাই, তাই 1000 টাকা শোধ দিতে পারলাম না। তবে আপনি আমারে কিছু সময় দিলে আমি অল্প অল্প কইরা টাকা শোধ দিয়ে দিব। জাহানারা বেগম খুশি হয়ে যায়। 2 দিন হলো ঘরে 2 মুঠো চাল ছাড়া কিছু নেই। সেই সময়ে সুলতানের থেকে এমন কথা শুনে তার খুশি হবারই কথা। অন্তত কটা দিন চলার মতো টাকা পাওয়া যাবে। জাহানারা হাসি মুখে বলে, আচ্ছা তুমি অল্প অল্প কইরা শোধ দিও, তবে একটু তাড়াতাড়ি শোধ দেওয়ার চেষ্টা করো। আমাদের অবস্থা। বলতে গিয়ে জাহানারা চোখ ভিজে ওঠে। সুলতান তাকে থামিয়ে দিয়ে বলে, আমি বুঝতে পারছি, বলা লাগবে না চাচি, আপনি চিন্তা করেন না, সব ঠিক হইয়া যাইব। জাহানারা এবং নিজামের সাথে আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে সুলতান কথা বলার ফাঁকে ফাঁকে ঘরের ভিতরে তাকায়, তবে সে নীলুফাকে দেখতে পায় না। এক পর্যায়ে সুলতান বলে, চাচি নীলুরে আর পড়াইবেন না? হয় পড়াইব, আসলে এই অবস্থায় যাইতে চাচ্ছে না, তবে আমি একটা কাজ পাইলে সব ঠিক হইয়া যাইব। আমি আমার বোনরে পড়াইব। নিজামের মুখে এমন কথা শুনে সুলতান ম্লান হাসে। তাদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। অন্যদিকে নীলুফা চোখে মুখে চিন্তার ছাপ দেখা দেয়। তার মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খায়, তা হলো, সত্যি কি আব্বার থেকে সুলতান টাকা না ধার নিয়েছিল? 15 বছরের কিশোরী নীলুফা তার প্রতি সুলতানের দুর্বলতা অনায়াসে বুঝতে পারে। সেজন্য তার মনে প্রশ্ন জাগছে। মাজেদ খান নিজামকে নিয়ে খাওয়া বাড়িতে আসে। নিজামকে দেখে মালেকা বেগম বিরক্ত হয়ে বলে, এই ছোকরাকে বাড়ি নিয়ে আইছো কেন? আম্মা ও নিজাম রফিক শিকদারের ফোলা। মাজেদ খায়ের কথা শুনে মালেকা বেগম নিজামের মুখের দিকে ভালোভাবে তাকায়। নারী গৌফিন শ্যামলাগণ ছোট্ট একটি কিশোর। নিজাম খা পুনরায় বলে, আম্মা ওর পরিবারের অবস্থা ভালো না, তাই ওরে আমাগো বাড়ি নিয়ে আসছি। আজ থেকেও আমাগো বাড়িতে কাজ করব। মাজেদ খায়ের আরও কিছু কথা বলে, সে গ্রামের মাতব্বর, তাই তার উচিত গ্রামবাসীর বিপদে এগিয়ে আসা। এই মুহূর্তে রফিক শিকদারের পরিবারের পাশে সে না থাকলে কে থাকবে? মালেকা বেগম সবটা বুঝে নিজামকে বাড়িতে রেখে দিলেন। মালেকা বেগম ফরিদাকে ডাকেন। ফরিদা বেগম আসতে মালেকা বলে, আজকে যে বাজার লাগবো এই ফলারে সেইগুলো আনতে পাঠাও। ফরিদা বেগম একবার নিজামের দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে মালেকা বেগমকে সম্মতি জানায়। মালেকা বেগম চলে যায়। মালেকা বেগম চলে যেতে ফরিদা বেগম বলে, তোমার নাম কি? নিজাম শিকদার। নিজাম আস্তে করে জবাব দেয়। ফরিদা বেগম পুনরায় বলে, সব কাজ ঠিকঠাক পারবে তো? হ্যাঁ পারবো। ফরিদা বেগম আর কথা বাড়ায় না, নিজামকে বাজারে টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দেয়। লালবানু গজারু দিচ্ছিল। সদর দরজার উপরের মাকড়াসা জাল বুনে রেখেছে। লালবানু নিচ থেকে নাগাল পাচ্ছিল না, তাই একটি চেয়ার নিয়ে এসে তার উপরে উঠে দাঁড়ায়। ঝাড়ু উপরে তুলে যেই না ঝাড় দিতে যাবে, সেই সময় নিজাম বাজার নিয়ে বাড়িতে আসে। সে দরজা ধাক্কাই দরজার কিছুটা সামনে চেয়ারে দাঁড়িয়ে থাকা লালবানুর গায়ে লাগে। লালবানু পড়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ নিজাম তাকে ধরে, কিন্তু নিজাম ঠিকভাবে দৌড়তে না পারায় দুজনেই পড়ে যায়। লালবানু বেশ ব্যথা পায়, নিজামও কিছুটা ব্যথা পায়। লালবানু নিজামের দিকে তাকায়। নিজাম ব্যথায় চিৎকার করছে। লালবানু বিস্ময়কর কণ্ঠে বলে, আমি মাইয়া মানুষ হইয়ে চিৎকার দেই নাই, আর আপনি পোলা মানুষ হইয়ে চিৎকার দিচ্ছেন? আমি ভীষণ ব্যথা পাইছি, তুমি হয়তো ব্যথা পাওনি। আমি তোমারে দৌড়লাম তো। লালবানু ম্লান হাসে, তারপর বলে,
এই রকম ছোটোখাটো ব্যথা সহ্য করার শরীর আমার, আপনার মতন নরম শরীর না। এটা বলে লালবানু উঠে দাঁড়ায়। নিজামও উঠে বাজারগুলো তুলতে থাকে। সেই সময় ফরিদা বেগম আসে। দুজনকে এভাবে দেখে অবাক হয়, জিজ্ঞেস করে কি হয়েছে। বাজার নিচে পড়লো কিভাবে? নিজাম সবটা বলে। ফরিদা বেগম সব শুনে লালবানুকে উদ্দেশ্য করে বলে, ভাবি তুমি দেখে কাজ করবা না? যদি তেমন কিছু হয়ে যেত। নিজাম অবাক হয়ে ফরিদা বেগমের দিকে তাকিয়ে আছে। ফরিদা বেগম তার অবাক হওয়ার কারণ খুঁজে পায় না। লালবানু নিজামকে একবার দেখে নিয়ে ফরিদা বেগমকে জিজ্ঞেস করে, এইটাকে আমাকে বাড়ির বাজার নিয়ে আসছে কেন? ও নিজাম আমাদের বাড়িতে নতুন কাজে আসছে। লালবানু আর কথা বাড়ায় না। ফরিদা বেগম নিজামকে উদ্দেশ্য করে বলো, ও লালবানু খাবারির বড় বউ, তুমি ওরে বড় ভাবি বইলার বলতে পারো কি? নিজাম আগের চেয়ে দ্বিগুণ অবাক হয়। ফরিদা বেগম বলে, কি হলো? নিজাম জবাব দেয় না। সে লালবানুকে দেখে মনে মনে বলে, বড় বউ, মাজেদ খায়ের বউ। নিজামের হিসাব মিলছে না। 32 বছরের মাজেদ খায়ের স্ত্রী লালবানু, এটা তার বোধগম্য হচ্ছে না। ফরিদা বেগমের কণ্ঠে নিজামের ধ্যান ভাঙে। ফরিদা বেগম বলে, বাজারগুলো নিয়ে রান্নাঘরে আসো। নিজাম মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে যায়। লালবানু তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাজেদ খা নিজামকে তার ঘরে ডেকে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই নিজাম আসে। নিজাম আসতে মাজেদ খা বলে, এখন বাড়ি যাইবা? হ্যাঁ। মাজেদ খা ম্লান হাসে, তারপর বলে, আজকে যাও, তবে কাল থেকে বাড়ি যাওয়া লাগবে না। নিজাম বুঝতে পারে না মাজেদ খা সেটা বুঝতে পেরে বলে, আমার রাতে কিছু কাজ আছে, ওইগুলো করা লাগবে। তাছাড়া তোমার আমি মাসে কয়দিন ছুটি দিব, সেই কয়দিন বাড়ি যাইয়া থাকবা। এমন কথাই হয়েছে তোমার আম্মার লগে। এতে তোমার কোনো অসুবিধা নাই তো? না। আচ্ছা, তবে আজ যাও। আর হ্যাঁ, তোমার আম্মারে বলবা কাল সকালে আমি তার লগে দেখা করতে যাইব, সে যেন বাড়িতে থাকে। আচ্ছা। নিজামকে যেতে বলে মাজেদ খান নিজাম ঘর থেকে বের হবে। সেই সময় লালবানু ঘরে আসে। নিজাম পুনরায় একবার লালবানু আর একবার মাজেদ খাকে দেখে নেয়। মাজেদ খা 32 বছরের একজন সুপুরুষ। গায়ের গড়ন যথেষ্ট সুন্দর, তবে পেটে মেদ রয়েছে। দাড়ি, গোপময় মুখশ্রী কিছুটা বয়স্কই ঠেকে নিজামের কাছে। অন্যদিকে লালবানু 12 বছরের সদ্য কিশোরী বয়সে পা দেওয়া এক নারী। উজ্জ্বল ফর্সা মুখশ্রীতে রয়েছে মায়া, এক মায়াবী মুখশ্রী। চোখগুলো বাসা বাসা, অদর কিছুটা সরু। এমন চেহারে সরু অদর জোড়া মন্দ লাগছে না, বেশ লাগছে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটি, তা হলো লালবানুর অদরের নিচে থাকা ছোট কালো তিলটি। এই দুজন মানুষকে কোনোভাবেই একসঙ্গে মেলাতে পারছে না নিজাম। নিজামকে এভাবে লালবানুকে দেখতে দেখে মাজেদ বিরক্ত হয়ে বলে, তোমাকে আমি যাইতে বলছি। নিজাম তৎক্ষণাৎ মাথা নাড়ায়, দ্রুত পা ফেলে বেরিয়ে যায়। লালবানু তার যাবার পানে তাকিয়ে দরজা বন্ধ করে দেয়। মাজেদ খা বলে, ছোকরাটা রফিক শিকদারের ফোলা, ওর আম্মা অনেক অনুরোধ করলো, তাই কাজে নিয়ে নিলাম। ঠিক করছি না লালবানু? জি। লালবানু আস্তে করে জবাব দেয়। লালবানুর মুখের হাসির রেখা ফুটে ওঠে। প্রথম তার স্বামীর একটি কাজ তার পছন্দ হয়েছে। একজন মাতাব্বর হিসেবে যে সে যোগ্য, সেটা প্রমাণ পেয়েছে তার কাছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টা সত্যি মুগ্ধ করার মতো। লালবানু এসব ভাবছিল, সেই সময় মাঝে তাকে কাছে টানে। লালবানুর মাথায় হঠাৎ প্রশ্ন জাগে। মস্তিষ্ক প্রশ্নটি ঘুরপাক খেতে লালবানু বলে ওঠে, আপনি আমারে বিয়ে কেন করলেন? আমিও অসহায় বইলা? মাজেদ প্রশ্নটি শুনে মুচকি হাসে, তারপর বলল, তোমার কেন মনে হইল অসহায় বইলা বিয়ে করছি? না মানে, আপনি তো অসহায় পাশে দাঁড়ান, যেমন ওই ফোলার পরিবারের পাশে দাঁড়াইছেন। এমন তো হইতে পারে আমি নিজামের পরিবার অসহায় বইলা নই, অন্য উদ্দেশ্য তো তাকেও পাশে দাঁড়াইতে পারি। লালবানু মাজেদ খায়ের এই কথাটি বুঝতে পারে না। মাজেদ খা শব্দ করে হেসে দেয়, তারপরে বলে, মজাও বুঝো না? মজা করছি। মজা হয়? তোমার লগে মজা করব না তো কার লগে মজা করব বউ কত? লালবানু জবাব দেয় না। মাজেদ খা তাকে আলিঙ্গন করে বলে, তোমারে বিয়ে করছি কেন জানতে চাও? লালবানু মাথা নাড়ে, এর অর্থ সে জানতে চায়। মাজেদ খা বলে, তোমারে আমার ভালো লাগছে, মেলা ভালো লাগছে, কারণ তুমি সুন্দর। সুন্দর মাইয়া গো, আমার মেলা ভালো লাগে। মাইয়া গো? লালবানুর প্রশ্নে মাজেদ খা থতমত খেয়ে যায়। কথা ঘুরিয়ে বলে, মানে তোমারে ভালো লাগে।
জাহানারা ভীত হয়ে ঘরের এক কোণে বসে আছে। নীলুফা তার কাছে এসে অবাক হয়ে যায়। জাহানারা বেগমের কাঁধে হাত রাখতে সে ভয়ে কেঁপে ওঠে। আমা কি হয়েছে? জাহানারা তার 14 বছরের ছোট্ট মেয়ে নীলুফার দিকে তাকায়। তাকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে নেয়। নীলুফা কিছু বুঝতে পারে না। জাহানারা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলুফা ভাবে তার মায়ের বাবার কথা মনে পড়ছে, সেজন্য কষ্ট পাচ্ছে। হঠাৎ নীলুফার নিজেরও তার বাবার কথা ভীষণভাবে মনে। নীলুফা স্কুলে যাবার পথে সুলতানের সাথে দেখা হয়। নীলুফা তাকে দেখে শান্ত গলায় বলে, আমার আব্বা আপনাকে সত্যি টাকা ধার দিছিল? সুলতান জবাব দেয় না। সে মুগ্ধ দৃষ্টিতে নীলুফাকে দেখতে থাকে। নীলুফা জবাব না পেয়ে পুনরায় জিজ্ঞেস করে। সুলতান ম্লান হেসে বলে, আমি মিথ্যা বলবো কেন? আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। নীলুফার কথার জবাবে সুলতান মুচকি হাসে। তারপর বলে, মিথ্যা কইয়া আমার লাভ? আপনার খারাপ মতলব আছে, সেজন্য মিথ্যা বলছেন। সুলতানের হাসি মুহূর্তে মিলিয়ে যায়। নীলুফা পুনরায় বলে, আপনার নজর ভালো না। এই নজর ভালো না খারাপ, এটা বোঝার বয়স হয়েছে তো? সুলতান কিছুটা দমকের সুরে বলে। নীলুফা ভয়ে মাথা নিচু করে নেয়। কোনো মতে সুলতানকে এড়িয়ে চলে যায়। সুলতান তার যাবার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, 2 লাইন বেশি বুঝলে যা হয়। এল্লাই নারী মানে সর্বনাশা, বুঝে কম চিল্লায় বেশি, যার ফলে সর্বনাশ ঘটা যায়। নিজামকে নিচতলার একটি ঘরে বিছানায় ঠিক করতে দেখে লালবানু থেমে যায়। দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এইখানে কি করেন? নিজাম লালবানুকে দেখে মিষ্টি এক হাসি উপহার দেয়। তারপর বলো ভাবি, এইখানে আমি থাকবো। আপনি এখানে কেন থাকবেন? লালবানু বুঝতে পারে না। নিজাম লালবানুর দিকে দৃষ্টি রেখে বলে, আমাকে মাতব্বর চাচা সব সময়ের লাইগা কাজে রেখে দিছে। নিজাম পুরো বিষয়টা লালবানুকে বুঝিয়ে বলে। সবটা বলা শেষে নিজাম জিজ্ঞেস করে, বুঝতে পারছেন বড় ভাবি? না, পারি নাই। লালবানুর কথা শুনে নিজাম কিছুটা হকচকিয়ে যায়। এত সহজভাবে বলার পরও বুঝতে পারিনি। পরক্ষণে লালবানুর কথা শুনে নিজাম বোকার মতো তাকিয়ে থাকে। লালবানু বলে, আমি বড় ভাবি হইলে আমার জামাই আপনার চাচা হয় কীভাবে? নিজাম জবাব না দিয়ে চুপ করে থাকে। লালবানু তার জবাবের অপেক্ষা করছে। লালবানু তার দিকে তাকিয়ে আছে দেখে নিজাম বলে, মাফ করবেন, বড় ভাই হইব ভুলে। লালবানু নিজামকে থামিয়ে দেয়। তারপর বলে, আমি বোকা নই। আপনার চোখ মুখ দেখে আমি বুঝে গেছি আপনি ইচ্ছে কইরেই চাচা বলছেন। নিজাম কিছুটা চমকায়। মনে মনে বলে, এই পিচ্ছির মাথায় তো মেলা বুদ্ধি। চোখ দেখে হাসামিসে বুঝে ফেলল। লালবানু ধীরে ধীরে নিজামের ঘরে প্রবেশ করে। নিজাম কিছুটা ভীত স্বরে বলে, আসলে আপনারে বড় ভাবি বইলা তারে বাই বলাটা মুখে আসে নাই। আমার আপনাকে 2 জনের দেখা ভাবা মেয়ে মনে হয়, তাই মজা কইরা বলছি। লালবানু প্রথমে জবাব না দিলেও পরে খুব শান্তভাবে বলে, মামি বলতো স্বামী বড় সম্পদ। সমাজ, নিয়ম রীতি, ধর্মকর্ম সবখানে বিয়ের মেলা মূল্য, মেলা গুরুত্ব। সে আমার চাইয়া যত বড়ই হোক, সে আমার স্বামী। আমাদের মধ্যে বিয়ার সম্পর্ক, একটা বিয়ার সম্পর্ককে অসম্মান করে কেউ কখনো বড় হইতে পারে না, আর অসম্মান কখনো মজা হয় না। লালবানুর এমন কথা শুনে নিজাম মাথা নিচু করে নেয়। নরম গলায় মাফ করে দেন বড় ভাবি, আর এমন হইব না। আমার মতো চাকুরের এমন মজা করা উচিত হয় নাই। আমারে কাজে থেকে বের কইরেন না, দয়া করে নালিশ দিয়েন না। আমি আপনার এই চাকুর হিসেবে কথাগুলো ভুলি নেই। সেই নজরে দেখলে আপনার এত বড় মজা করবার সাহস হইতো না, আমি সেই সাহস দিতাম না। এটা বলে লালবানু চলে যায়। লালবানু নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। সে তার বিয়ের আগের মুহূর্তের কথা ভাবে। লালবানু তখন বধূ বেশে বসেছিল। সেই সময় লালবানুর 7 বছরের মামাতো বোন এসে বলে, আপা, তোমার এক বুইড়া লোকের লগে বিয়া হইতেছে। কথাটা শুনে লালবানু কিছুটাই ভয় পাচ্ছিল, এক পর্যায়ে কান্নাও করে দিচ্ছিল। সে সময়ে তার মামি এবং আশেপাশের সকল মহিলারা তাকে বিবাহের বন্ধন সম্পর্কে বর্ণনা করে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, গুরুত্ব, স্বামী মানুষটা কত সম্মানের তার সম্পর্কে বলে। লালবানু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর তার শাশুড়ি মালেকা বেগমও তাকে এসব বলেছিল। সেই সাথে প্রথম 2 দিন যখন সে জ্ঞান হারিয়েছিল, তখন জ্ঞান ফেরার পর প্রথম এসব সম্পর্কে অনেক জ্ঞান দেয়। যদিও সে রাগি রাগি গলায় সব বলেছিল, তবুও লালবানু সেসব বুঝেছে। সে তো অবুঝ নয়। লালবানু মনে মনে বলে, এই দুনিয়া যার বাপ মানায় তার জন্য দুনিয়াটা বুঝদার, তার অবুঝপনায় মানায় না। সেজন্য লালবানু তার পর হতে প্রত্যেকটা রাত কষ্ট হলে সব সহ্য করে নিয়েছি। কেননা মালেকা বানু তাকে বলেছিল, স্বামীকে অসুখী করলে পাপ হয়, মস্ত বড় পাপ। লালবানু
বসে বসে সেসব ভাবছিল। সেই সময় তার শাশুড়ি মালেকা বেগমের গলা ভেসে আসে। তিনি বলছেন, বাড়ির বড় বউ হয়েছে, বড় বউ কোনো কাণ্ডজ্ঞান অকর্মা। আমারও বলিহারি কপাল, আমার কপালটাতে এমন বউ জুটছে। লালবানু দ্রুত বের হয়ে শাশুড়ির কাছে আসে। লালবানু আসতে মালেকা বেগম বালতির পানি তার গায়ে মারে। তারপর বলে, কলদরে পানির বালতি রাইখা গেছ, সেইটাই যে ময়লা পড়তে পারে তা তুমি বুঝো নাই? এক বালতি পানি যে নষ্ট হইয়া গেছে এর দায় কেডা নিব? লালবানি মাথা নিচু করে চুপচাপ মালেকা বেগমের কথা শুনে। আসলে লালবানু ভুলে বালতি রেখে চলে গিয়েছিল, সেজন্য গাছ থেকে পাতা পড়েছে, তাই মালেকা বেগম এত রেগে গেছে। মালেকা বেগম বকাবকি করে চলে যায়। লালবানু দেখে পাশে ফরিদা বেগম দাঁড়ানো। লালবানু বলে, সামান্য ঘটনা আম্মা এত রাইগে গেল কেন? ঘরে গিয়ে শাড়ি বদলে নাও। এটা বলে ফরিদা বেগম চলে যায়। লালবানু সেখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকে। নিজাম এতক্ষণ সবটা দেখছিল, সে দেখে মালেকা বেগম এবং ফরিদা বেগম চলে যেতে লালবানু কান্না করে দেয়। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। নিজাম এগিয়ে এসে বলে, বড় ভাবি, আপনার ঘরে যাওয়া উচিত। আপনারে কাঁদতে দেখলে আমার আবার বকবো। লালবানু সেখান থেকে চলে যায়। নিজাম তার যাবার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, টাকা পয়সা দেখে খাবারের বউ হইলেন, এক বুড়ের বউ হইলেন, এই সব তো সহ্য করাই লাগবো। মালেকা বেগম সকালের একটি ঘটনা নিয়ে সারাদিন বকাবকি করে গেল লালবানুকে। নিজাম এসবে বেশ বিরক্ত হলো। এক পর্যায়ে বলেই ফেলে, এক কথা কয়বার বলা লাগে? মালেকা বেগম নিজামের দিকে রাগি চোখে তাকায়। তারপর বলে, কি বললি তুই? চাচি, আপনারে বলি নাই, আমার আম্মার এক ঘটনা মনে পড়লো, সেই কথা বলছিলাম। নিজাম কোনো রকম কথাটি ঘুরিয়ে দেয় মালেকা বেগমকে। মালেকা বেগম নিজামের সাথে কথা বাড়ায় না। লালবানু দোতলায় উঠে ফরিদা বেগমের ঘরের সামনে এসে থেমে যায়। ভেতরে ফরিদা বেগম এবং আলতাফ খায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আলতাফ খা ফরিদা বেগমের গালে থাপ্পড় বসিয়ে দেয়, যেটা শুনে মূলত লালবানু থেমে যায়। ফরিদা বেগম থাপ্পড় খেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার বাবা মা গরিব বলে আমার মতো অক্ষর জ্ঞান জানায় একটি মেয়েকে তোমার মতো এক অকর্মার সাথে বিয়ে দিয়েছে, কারণ তুমি খাবারই ছেলে, নয়তো তোমার মতো পুরুষকে কে বিয়ে করতো? একটা অকর্মা, আবার আমার গায়ে হাত তোলো? কোন সাহসে হাত তোলো তুমি? আলতাফ জবাবে ফরিদার গায়ে আরও একটি থাপ্পড় মারে। তারপর বলে, ভারী বয়ে গিয়ে তোরে বলছি এই বিয়ে করিস না, তোর বাপ মারে বলছি এই বিয়ে সুখের হইব না, তাও তোর বাপ মা টাকা দেখে বিয়ে দিয়ে দিল, আর দোষ দাও আমারে? লোভ করে তুই আমার মতো অকর্মার গলায় ঝুলছ। এইখানে দোষ যদি কারো হইয়া থাকে সেটা তোর পরিবারের, একটা লুবি পরিবার। একদম আমার পরিবার নিয়ে কথা বলবা না। ফরিদার কথার আলতাফ রাগী গলায় বলে, তুই চুপ থাক, একটা কথা মাথায় রাখ, তুই যা করতে চাইছো সেটা আমি বাইচা থাকতে হইব না, একটা জীবন নিয়ে আমি তোরে তোর স্বার্থ হাসিল করতে দিব না। এমন সময় ফরিদা দরজার বাহিরে কারো ছায়া দেখে অবাক হয়, চিৎকার দিয়ে বলে, কে? লালবানু কিছুটা ভয় পায়। ফরিদা এসে দরজা খুলে লালবানুকে দেখে চমকে যায়। আলতাফও অবাক হয়। আলতাফ শান্ত গলায় বলে, ভাবি তুমি কিছু শুনছ? ফরিদা সন্দেহান দৃষ্টিতে তার দিকে তাকায়। লালবানু মাথা নাড়িয়ে হাঁ বলে। ফরিদা ভয়ে শেষ। তবে যখন শুনে লালবানু শুধু আলতাফ তাকে মারার পরের কথাগুলো শুনেছে, তখন ফরিদা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আলতাফ বলে, এটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার, ভাবি তুমি ঘরে যাও। ফরিদা একই কথা বলে লালবানু ঘরে চলে যায়। আলতাফ ফরিদার দিকে তাকায়। ফরিদা মুখ ঘুরিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। লালবানু ঘরে এসে বসতে মাজেদ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। লালবানু জবাব দেয় না। মাজেদ কৌতূহলী চোখে লালবানুকে দেখে। তার চোখে মুখে কিছুটা ভয় দেখাচ্ছে। মাজেদ লালবানুকে কাছে টানে। লালবানু নিজেকে ছাড়িয়ে নেয়। মাজেদ পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে? কিচ্ছু না, লালবানু আস্তে করে জবাব দেয়। মাজেদ পুনরায় তাকে কাছে টানে। লালবানু এবার কিছু বলে না। মাজেদ তার ঘাড়ে স্পর্শ করে বলে, আমার বউটার মন খারাপ? লালবানু মাজেদের দিকে তাকায়। মাজেদ কখনো এভাবে কিছু জানতে চায় না। লালবানু ঘরে এলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাতে লালবানুর ইচ্ছা আছে নাকি নেই, মন খারাপ নাকি শরীর খারাপ, কোনোটাই দেখার সময় নেই। তাই লালবানু আজ এমন প্রশ্নে অবাক হয়। মাজেদ খা পুনরায় জিজ্ঞেস করেও জবাব না পেয়ে লালবানুর ঘাড়ে কামড় দিয়ে বসে। লালবানু কিছুটা শেষে মাজেদ খা বলে, প্রশ্নের উত্তর দাও না কেন? মাজেদ কিছুটা ধমকের সুরে বলে। লালবানু কিছুটা ভয় পায়। সে বলে, ভাবিরে ভাইয়া মারছে, সেটা দেখে খারাপ লাগছে, তাই মন খারাপ। দোষ করলে তো মারবই, এখানে এত মন খারাপের কি আছে?
আপনিও আমারে মারবেন? লালবানুর এই প্রশ্নে মাজেদ কিছুটা চুপ হয়ে যায়, পরক্ষণে বলে, সময় হোক তখন নিজেই বুঝা যাইবা। এটা বলে মাজেদ খা লালবানুকে কাছে টানে। সে তার নিজের কাছে ব্যস্ত হয়ে যায়। মাজেদ আজ একটু বেশি যন্ত্রণা দিচ্ছে। লালবানুর ভীষণ কষ্ট হচ্ছে বলে তার বলার কিছু নেই। এটা তো ভুল কাজ নয়, উল্টো সে বাধা দিলে তার পাবে। সুলতান মাঝে সাঝে নীলুফাদের বাড়িতে আসা যাওয়া করে। নীলুফার বিষয়টা বড্ড বিরক্ত লাগে, কারণ সে জানে সুলতান মিথ্যা বলছে। সে তার বাবার থেকে কোনো টাকা ধার নেয়নি। সে অজুহাতে বারবার আসে। আজও সুলতান এসে নীলুফার মায়ের সাথে গল্প জুড়ে দেয়। নীলুফা বিরক্ত হয়ে উঠোন থেকে ঘরে চলে যায়। সুলতান সেটা দেখে মুচকি হাসে। এভাবে সুলতানের ধীরে ধীরে আসা যাওয়া বেড়ে যায়। রাস্তাঘাটে নীলুফার সাথে চোখাচুকি। একটা সময় পর নীলুফার লক্ষ্য করে তার আর বিষয়টা খারাপ লাগে না। স্কুলে যাবার পথে আর চোখে সুলতানকে দেখতে তারও বড্ড ভালো লাগে। আজও স্কুলে যাবার পথে দোকান সুলতানকে বসে থাকতে দেখে নীলুফা তাকে আর চোখে কয়েকবার দেখে নেয়। সুলতান তার দিকে তাকাতে দুজনের চোখাচুকি হয়। নীলুফা মুচকি হাসি দেয়, যেটা দেখে সুলতানের মুখে হাসি ফুটে ওঠে। সে বুকে হাত দিয়ে বলে, মনটা খুশি হইয়া গেল। নীলুফা কথাটি শুনে লজ্জা পেয়ে চলে যায়। নীলুফাকে লজ্জা পেতে দেখে সুলতান বুঝা যায় নীলুফা তার প্রতি দুর্বল হচ্ছে। হয়তো খুব শীঘ্রই তাদের মাঝে কিছু একটা ঘটবে। নিজাম মাসিক ছুটি পেয়ে বাড়িতে আসে। তার মা জাহানারা বেগমের সাথে কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছিল। এক পর্যায়ে জাহানারা ব্যথিত গলায় বলল, তুই আর নীলু ছাড়া আমার কে আছে? তোকে কিছু হইয়া গেলা আমার কি হইব? নিজামের প্রশ্নে জাহানারা চুপ করে যায়। নিজাম পুনরায় বলে, আমরা এই গ্রাম থেকে কোথায় চইলা যাব আম্মা? শহরে যাব। সেইখানে থাইয়া আমরা থাকবো কই? খাবো কি? না খাইয়া মইরা যাব। নিজামের মুখে এখন কথা শুনে জাহানারা চুপ হয়ে যায়। নিজাম কিছুটা কঠিন গলায় বলে, যখন এই গ্রাম থেকে পালাইয়া আমাগো মরতেই হইব, তাহলে এইখানে থাইকা কেন মরণ রে ভয় পাবো? জাহানারা নিজামকে জড়িয়ে ধরে সে কান্না করে দেয়। তার মায়ের হৃদয় অল্পতে ভয় পেয়ে যায়। তাই তো সেদিন ভয়ে কেমন পাথর হয়ে গিয়েছিল। নিজাম তার মাকে সামনে বলে, আম্মা, আমরা তার কথা মতো চলি, তাইলে তো কোনো সমস্যা নেই। কিন্তু তুই কি হাসাই তার কথা মতো চলবি? জাহানারা কৌতূহল নিয়ে নিজামের দিকে তাকায়। নিজাম চুপ। জাহানারা পুনরায় বলে, তুই ছোট্ট একটা মানুষ, তুই কিচ্ছু পারবি না বাপজান। তুই ঝামেলায় জড়াস না। আমি জানি আম্মা, আমার দ্বারা সরাসরি কিচ্ছু করা সম্ভব নয়, তাই সময়ের অপেক্ষা করতে হইব, সঠিক সময়ের। জাহানারা নিজামের মুখে এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে। নিজাম তার আম্মার কপালে চুমু দিয়ে বলে, আম্মা, এই গ্রাম থেকে যাইতে যখন হইব তখন শহরে গিয়া যাতে না খাইয়া মরতে না হয় সেই ব্যবস্থা কইরা যাইব। সেই সাথে আমার বাপের হত্যার বদলাও নিব। জাহানারা নিজামকে অনেক বোঝায়, কিন্তু নিজাম শোনে না। উল্টো সে তার মাকে বলে, আম্মা, তুমি চিন্তা করো না, আমি এখন কিছুই করব না। যখন সময় হইব তখন করব। সেই সময়টা যেই কয় বছরে আসে। জাহানারা আর কিছু বলে না, শুধু নিজামকে সাবধানে থাকতে বলে। সে চায় না তার সন্তানকে হারাতে। নিজাম তাকে আশ্বাস দেয় সে এমন কিছু করবে না যাতে তার ক্ষতি হবে। নিজাম ছুটি শেষে বাড়িতে ফিরে আসে। সে তার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। সেই সময় লালবানু তার ঘরে আসে। লালবানুকে দেখে নিজাম উঠে বসে বলে, কিছু লাগবে ভাবি? আপনারে মাতব্বর মশাই ডাকছেন। লালবানু এতটুকু বলে চলে যায়। লালবানুর পিছনে নিজামও বের হয়। সে এসে মাজেদ খায়ের সাথে দেখা করে। মাজেদ খা নিজামকে দেখে বলে, কেমন কাটলো বাড়িতে? জি ভালো, নিজাম মুচকি হেসে জবাব দেয়। মাজেদ খা নিজামকে একটি কাজ দেয়। নিজাম কাজটি বুঝে নিয়ে চলে যায়। নিজাম ঘর থেকে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে লালবানুর সাথে তার ধাক্কা লেগে যায়। নিজাম তৎক্ষণাৎ বলে, মাফ করবেন ভাবি, আমি দেখিনি। আচ্ছা। লালবানু ভেতরে আসে। নিজাম নিচে চলে যায়। লালবানু আসতে মাজেদ খা তার বাহু চেপে ধরে। তারপর বলে, বেশি উঠতে দিছি তাই না? লালবানু কিছুটা ব্যথা পায়। সে মৃদু চিৎকার করে ওঠে। মাজেদ খা বলে, আগেও একদিন দেখছি ওই ফোলার গায়ে পড়ছ, আজও দেখলাম। এত তাড়া কিসের তোর? চোখ বন্ধ কইরা পাখির মতো উড়ে উড়ে আসো যে ধাক্কা লাগে, আমি বুঝি নাই। লালবানু খুব আস্তে করে বলে। মাজেদ তাকে ছেড়ে দেয়। তারপর বলে, এরপর থেকে ধীরে ধীরে চলবি। লালবানু মাথা নাড়ায়। মাজেদ লালবানুকে ভালোভাবে লক্ষ্য করে। ইদানিং তার শরীর আরও সুন্দর হচ্ছে।
চেহারায় মাধুর্যতা ফুটে উঠেছে, যেটা বেশ নজর কাড়ছে মাজেদের। বয়স বাড়ছে, শরীরের পরিবর্তনও আসছে, কিন্তু হাত পায়ে কোনো নিয়ন্ত্রণ নেই। সবসময় দ্রুত এদিক সেদিক যেতে গিয়ে এখানে সেখানে ধাক্কা খায়, যেটাই বেশ বিরক্ত মাজেদ। সেজন্য আজ এমন কথা শোনানো। মাজেদ মনে মনে বলে, বাড়ির বউদের যেভাবে চলতে হয় সেটা এখন থেকে লালবানুকে শিখাতে হইব। সারাদিন আম্মার বকানি নেওয়া যাচ্ছে না। বাচ্চা মাইয়া কিচ্ছু পারে না, সেখানে সেখানে পড়ে যায়, এইসব কথা আর নেওয়া যাচ্ছে না। মাজেদ মনে মনে এসব ভাবে, আর কাছে লালবানুকে বাচ্চা মনে হয় না। বিয়ের প্রথম দিকে যতটা ছোট মনে হয়েছিল এখন সেটাও মনে হয় না। এর কারণ মূলত লালবানুর ভারী স্বাস্থ্য, যেটা বিয়ের পর পরিবর্তন হয়েছে। সেজন্য এখন যথেষ্ট মহিলা লাগে তাকে। শহরে মাজেদ খায়ের ক্যাম্প ব্যবসা রয়েছে, যেটা এখন সে এবং তার ভাই দেখাশোনা করে, যদিও তারা সবসময় সেখানে যায় না। কর্মচারী দিয়ে সবটা সামলায়, সাথে থাকে আলতাফ খা। তাই মাজেদ খায়ের মাসে একবার কিংবা কয়েক মাসে একবার গেলে চলে। মোট কথা, যখন বেশি জরুরি প্রয়োজন পড়ে তখন সে যায়। আলতাফ খা মাসের বেশিরভাগ সময় সেখানে থাকে। আজ মাজেদ খায়ের জরুরি ডাক পড়েছে শহরে, তাই সে চলে গেছে। দুদিন রাতে ফিরবে না। লালবানু বিছানায় একা ঘুমিয়েছিল। বিছানায় মাথা দিতে গভীর ঘুমে তলিয়ে যায় লালবানু। ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হয় সে শ্বাস নিতে পারছে না। তার কষ্ট হচ্ছে, তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে মুখের উপর বালিশ, কেউ গায়ের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে। লালবানু চটপট করতে থাকে। তার মনে হচ্ছে সে বোধহয় আজ শেষ হয়ে যাবে, তার মৃত্যু খুব নিকটে। লালবানু বয়ার্থ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। তাকে বুকে জড়িয়ে ধরে রয়েছে মালেকা বেগম। পাশে ফরিদা বেগমও বসা। লালবানু ভয় মিশ্রিত কণ্ঠে বলে, আম্মা, হাসাই কেউ ছিল, আমারে মারতে চাইছিল। মালেকা বেগম লালবানুর দিকে একবার শান্ত চোখে তাকায়, তারপর কিছুটা কঠিন গলায় বলে, এক কথা কয়বার বলবা? খারাপ স্বপ্ন দেখে এখন কান্তাছ? দূর সাতার মাথা। ফরিদা বেগম লালবানুকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ঘরে যদি কেউ আসতো তাহলে তো আমরা দেখতাম, কিন্তু আমরা এসে তো কাউকে ঘরে দেখিনি। আম্মা, আপনি দেখছেন? মালেকা বেগম ফরিদা বেগমের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, তারপর ম্লান গলায় বলে, না, কাউরে দেখিনি। ঘুমের মধ্যে বড় বউ ছিল, সেইটা শুনে এখানে আসছে। লালবানুর এখনো বিশ্বাস হচ্ছে না সে স্বপ্ন দেখছিল। সে নিজের মুখে হাত দিয়ে অনুভব করে, হ্যাঁ, মুখে এখনো ব্যথা অনুভব হচ্ছে। তার তো কোনো কিছু স্বপ্নে মনে হয়নি, কিন্তু লালবানু বলে চিৎকার দিয়ে উঠেছে। তারপর লালবানুর অনুভব হলো তার মুখের উপর থেকে বালিশ সরে গেছে। সে চোখ মেলে মালেকা বেগম এবং ফরিদা বেগমকে দেখে। তাদের ভাষ্যমতে এটা লালবানুর স্বপ্ন। যেহেতু লালবানু কাউকে দেখেনি, তারাও কাউকে যেতে দেখেনি, সে তো লালবানুর বিশ্বাস না হলেও মানতে হয় এটা স্বপ্ন, একটি খুব খারাপ স্বপ্ন। লালবানু মনে মনে বলে, এমন বাজে স্বপ্ন আমি আর দেখতে চাই না। মৃত্যু যন্ত্রণা ভয়াবহ। মালিকা বেগম আজকে রাতটা লালবানুর সাথে থেকে যায়। ফরিদা বেগমও থাকতে চেয়েছিল, কিন্তু মালিকা বেগম রাখেনি, তাকে তার ঘরে চলে যেতে বলে। ফরিদা বেগম কথা না বাড়িয়ে চলে যায়। প্রথমবারের মতো মালিকা বেগম লালবানুর মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ নরম গলায় বলে, খারাপ স্বপ্ন বুইলা যাইতে হয়, সেইটা বুইলা এখন ঘুমাইয়া পড়। মালেকা বেগম এক পর্যায়ে বলে, সংসারে অনেক অজানা গল্প থাকে, সেই সব যাই না, ভেঙে পড়বে না। কি গল্প? লালবানুর প্রশ্নে মালেকা বেগম প্রথমে কিছুটা সময় চুপ থাকে, তারপর বলে, জটিল গল্প। সমাজের সম্মান ধইরা রাখতে অনেক কিছু করতে হয়, তার মধ্যে প্রথম হইল ঘরের কথা গোপন রাখতে হয়, সেটা পরের কাছে বলতে নেই। সম্মান এমন এক জিনিস যেটা ধইরা রাখতে যে কোনো কিছু করা যায়, যা ইচ্ছা, এমন কিছু জীবনও দেওয়া যায়। জীবনে চাইয়া সম্মান বড় আম্মা? লালবানুর এই কথার জবাব দিতে মালেকা বেগম সময় নিল। সে তৎক্ষণাৎ বলল, হয়, দেওয়া যায়। লালবানু চুপ হয়ে যায়। সে কয়েক মুহূর্ত আগের ঘটনা ভাবে। সে প্রায় মৃত্যুকে অনুভব করছিল, তার মাঝে মৃত্যুর ভয় দেখা দিচ্ছিল। এত ভয়ানক লেগেছে সেই সময়টা, যেটা লালবানু ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। সেই মৃত্যু কিনে সম্মানের চেয়ে তুচ্ছ। লালবানু মনে মনে বলে, হাসাই কি তাই? সকালবেলা উদাস হয়ে লালবানু বসেছিল। সেই সময় নিজাম এসে তার পাশে বসে। ম্লান গলায় বলে, ভাবির কি ভাইয়ার লাইগা মন খারাপ? লালবানু জবাব দেয় না, সে নিজামের দিকে তাকায়। এই কয়েক মাসে নিজামের সাথে তাদের পরিবারের সবার সখ্যতা গড়ে উঠেছে। ছেলেটা যথেষ্ট ভালো। লালবানুরও তার সাথে গল্প করতে বেশ ভালো লাগে। এর বোধহয় একটা কারণ, লালবানু এবং দুজনে এই বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, সেজন্য বোধহয় তাদের গল্প ভালো জমে। লালবানু এসবই ভাবছিল। সেই সময় নিজাম পুনরায় একই কথা বলে। লালবানু জবাব না দিয়ে বলে, আপনি রাইতে কখন ঘুমান? হঠাৎ এই কথায় নিজাম কিছুটা অবাক হয়, সেজন্য প্রশ্ন করে। লালবানু বলে, আপনি রাইতে আমার ঘরে কাউরে যাইতে দেখছেন? না, কেন?
নিজামের প্রশ্নের জবাবে লালবানু রাতের ঘটনা খুলে বলে। নিজাম বেশ অবাক হয়, একটু সময় নিয়ে বলে, ভাবি আপনি যখন মনে হয়েছে আপনার ঘরে কেউ মারতে চায় তখন হইতেও পারে। আপনি যেভাবে ব্যথা পাইছেন তাতে তো মনে হয় সব আপনার অনুভব করছেন, কিন্তু স্বপ্ন কি এমনি অনুভব করা যায়? নিজামের কথাটি ফেলে দেওয়ার মতো নয়, তবে লালবানুর ছোট্ট মস্তিষ্কে বিষয়টা ধরছে না। তাকে কেউ ধরে মারতে চাইবে এই প্রশ্নটি কোনো সঠিক ব্যাখ্যা নেই, যার জন্য লালবানু বেশ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সে স্বপ্ন দেখেছে নাকি সত্যি? নিজাম লালবানুকে এসব কথা ভাবতে বারণ করে। এসব ভেবে মন মরা হয়ে থাকার কোনো অর্থে নেই। নিজাম লালবানুর মন ভালো করার জন্য তার সাথে নানা গল্প করে। গল্পের এক পর্যায়ে বলে, জানেন ভাবি, আমার একজনের খুব ভালো লাগে। কেমন ভালো লাগে? লালবানুর প্রশ্নের জবাবে নিজাম লাজুক হাসে। লালবানু অবাক হয়। নিজাম বলে, ভালোবাসতে মন চায়, তাইলে বিয়ে কইরা নেন। বিয়ে করলেই তো তারে ভালোবাসতে পারবেন। নিজাম কথাটি শুনে কিছুটা ব্যথিত গলায় বলে, সম্ভব না। কেন? লালবানুর প্রশ্নের জবাবে অনেকটা সময় নিয়ে নিজাম বলে, সে অন্যের হইয়া গেছে। লালবানু বুঝতে পারে না। লালবানু বুঝেনি বিষয়টা নিজাম বুঝতে পেরেছে, সেজন্য বলে, তার বিয়ে হইয়া গেছে। লালবানু এবার বুঝতে পারে। তারপর বেশ কিছুক্ষণ ভেবে বলে, তাইলে তারে ভালোবাসা ঠিক না আপনার? কেন? পাপ হয়। আম্মা বলছে বিয়ে হইয়া যাওয়া মাইয়া স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবলে পাপ হয়। মেলা বড় পাপ। সেই মাইয়ারেও অন্য কোনো ফোলা ভালোবাসলেও পাপ হয়। লালবানুর কথা শুনে নিজাম চুপ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সে লালবানুর মুখের পানে তাকিয়ে থাকে। তারপর বলে, আবেগের কি ফাপবোধ আছে? থাকলে তো সমাজে এত ফাপ হইতো না। লালবানু এই কথা জবাব দেয় না। সে এসব নিয়ে ভাবতে চায় না। এর মাঝে ফরিদা বেগম সেখানে আসে। তাদের দুজনের গল্প করতে দেখে বলে, তোমাদের দুজনের মধ্যে তো আজকাল বেশ ভাব দেখা যাচ্ছে। হঠাৎ এত ভাব হলো কিভাবে তোমাদের মধ্যে? নিজাম ফরিদা বেগমকে দেখে মুচকি আসে। তারপর বলে, ভাবি আমি নেহাত ভালো মানুষ, তাই আমার লগে সবার ভাব জমে যায়, যেমন আপনার লগে হয়েছে। ফরিদা বেগম কথাটি শুনে হেসে দেয়। তারপর বেশ কথা শিখেছ তো নিজাম? নিজাম জবাব দেয় না। তারপর ফরিদা বেগম তাদের মাঝে বসে পড়ে। তিনজনে মিলে বেশ গল্প করে। মালেকা বেগম ঘুমাতে নিচ্ছিল, সেই সময় লালবানু আসে তার ঘরে। লালবানুকে দেখে মালেকা বেগম কিছুটা বিরক্ত হয়। বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে, এত রাইতে এইখানে কেন? আম্মা, আমার ঘরে একলা ঘুমাইতে ভয় করতেছে। মাইয়া মানুষের এত ভয় পাইলে তো চলবো না। স্বামী আজে কাজে যাইব, কাল ও কাজে যাইব, সব সময় তো আমি থাকবো না যে আমার লগে ঘুমাইবা। মালেকা বেগমের কথা শুনে লালবানু মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে আছে। মালেকা বেগম লালবানুকে একবার দেখে নিয়ে বলে, ঘরে যাও, যাইয়া দরজা বন্ধ করে ঘুমাইয়া পড়ো। কিচ্ছু হইব না। সমস্যা হইলে কি সমস্যা? বিয়ে হইয়া গেছে, কাল বাচ্চা মা হইবা। সমস্যার সমাধান করতে জানতে হইব তো। মালেকা বেগমের কথায় লালবানু মাথা নাড়ায়। মালেকা বেগম আরও অনেক কথা বলে। অবশেষে বলে, আসো, আমার ঘরে ঘুমাইয়া পড়ো। লালবানু খুশি হয়ে যায়। তার চোখে মুখে খুশি দেখা যায়। লালবানু তৎক্ষণাৎ বিছানায় চলে আসে। মালেকা বেগম বলে, শুধু আজকে রাতটা তোমার পাশে লইয়ে ঘুমাবো, আর নাই। এরপর থেকে নিজে সামলাইতে হইবে। লালবানু মাথা নাড়ায়। সে বুঝতে পেরেছে মালেকা বেগম লালবানুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মাজেদ খাঁ শহরের কাজ শেষ করে বাড়িতে এলো। তাকে সদর দরজা দেখে নিজাম হাত থেকে বোঝা নিয়ে নেয়। মাজেদ খাঁ খুশি হয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, বাড়ির সব ঠিকঠাক নিজাম? হ্যাঁ। নিজাম ম্লান হেসে জবাব দেয়। মাজেদ খাঁ দোতলার ঘরে চলে যায়। মাজেদ খাঁ আসছে দেখে মালেকা বেগম লালবানুকে বলে, যাও, শরবত বানাইয়া মাজেদের লাইগা লইয়া যাও। আচ্ছা আম্মা। লালবানু সম্মতি জানিয়ে শরবত বানাতে চলে যায়। শরবত করে উপরে দোতলায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে মালেকা বেগম তাকে থামিয়ে দেয়। তারপর বলে, দুঃস্বপ্নের কথা বইল না। ফলাটা আমার দূর থেকে আসলো, তার বিশ্রাম নিতে বইল। শুধু ওইসব কথা বইলা বাড়ির চিন্তা বাড়িও না। লালবানু মাথা নাড়ায়। মালেকা বেগমের অনুমতি নিয়ে দোতলায় উঠে যায়। লালবানু দরজার কাছে এসে দেখে মাজেদ ভেতরে বিছানার উপর বসে আছে। লালবানু দরজার কাছে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে মাজেদ বলে, ঘরে আসো। লালবানু ধীর পায়ে ঘরে আসে। মাজেদ তার হাত থেকে শরবত নিয়ে খেয়ে নেয়। তারপর উঠে দরজা বন্ধ করে নেয়। লালবানু কিছুটা ভয় পায়। ভয় মিশ্রিত কণ্ঠে বলে, এই ভরদুপুর বেলা দরজা বন্ধ করলেন কেন? জামাই এত দূর থেকে এলো, কোথায় তার লগে সুখ দুঃখের গল্প করবা, তার খোঁজ খবর নেবা, তা না কইরা দরজা বন্ধ করছি কেন? তার কৈফিয়ত চাইতেছ। লালবানু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মাজেদ এসে লালবানুকে জড়িয়ে ধরে। তারপর বলে, 2 দিন আমার কথা মনে পড়ে নাই? মাজেদ ধীরে লালবানুর কাছে এগোয়। লালবানু তাকে থামায়। প্রথমবারের মতো তাকে থামিয়ে দিয়ে বলে, আম্মা ডাকবো? এই সময়? কিচ্ছু হইব না, আমি এ সময় ডাকবো না। এটা বলে মাজেদ পুনরায় লালবানুর কাছে এগোয়। লালবানু এবার বাধা দেয় না। মাজেদ লালবানুর মাঝে হারিয়ে যেতে বলে,
তোমারে ছাড়া 2টা রাত মেলা কষ্টে ছিলাম, ঘুম হয় নাই। লালবানু শুধু শোনে, জবাব দেয় না। মাজেদ যখন ক্লান্ত হয়ে লালবানুর পাশে শুয়ে পড়ে তখন লালবানু আস্তে করে বলে, এবার উঠবো? না। মাজেদের কণ্ঠে না শুনে লালবানু চুপচাপ বিছানায় শুয়ে থাকে। মাজেদ ফাঁস ফিরে তাকে জড়িয়ে ধরে, তারপর বলে, লালবানু, আমার একটা সন্তান চাই। লালবানু চমকে মাজেদের দিকে তাকায়। মাজেদ মুচকি হাসি মুখে বলে, আমাদের এই খা বংশের উত্তরাধিকার চাই আমার মেলা শখ, আমার পোলার হাত ধইরা ঘুরে বেড়ানো। তারে নিয়ে গ্রামের সালিশে যাওয়া। লালবানু জবাব দেয় না। সে আসলে এখনো বুঝে উঠতে পারছে না সে কি বলবে। মাজেদ আপন মনে ভুলে যায়। মাজেদ বাচ্চা নিয়ে তার অনেক ইচ্ছা, স্বপ্নের কথা বলে। লালবানু সেসব শুধু শুনে শুনে এক পর্যায়ে মাজেদ বলে, তুমি আমার এই ইচ্ছাটারে পূরণ কইরা দিবা লালবানু? লালবানু মাথা নাড়ায়। মাজেদ খুশি হয়ে তাকে আরো শক্ত করে আলিঙ্গন করে, তারপর বলে, আমার পোলার যত্ন নেবার লাইগা তবে তৈরি হও, যদি সে পোলা না হইয়া মাইয়া হয়। লালবানুর এই কথাটা শুনে মাজেদ বেশ রেগে যায়। কিছুটা কঠিন গলায় বলে, আমার প্রথম বাচ্চা আমার বংশের উত্তরাধিকার চাই, সে আমার পরে আমার বংশের হাল ধরবে। এসব কি আমাকে ছাওয়া পাওয়ার উপরে নির্ভর করে? লালবানুর এই প্রশ্নে জবাব দেয় না মাজেদ, তবে সে তার কথা দিয়ে বুঝিয়ে দেয় তার ছেলে সন্তানই চাই। লালবানু অনেক ভয় পায়, যদি ছেলে সন্তান না হয় তবে কি হবে। নীলুফার 2 দিন ধরে অসুস্থ, ঘরে যা পুড়ে যাচ্ছে, সেজন্য সে স্কুল যেতে পারেনি। এসব শুনে সুলতান তৎক্ষণাৎ তাদের বাড়ি চলে আসে। জাহানারা একটি কাজে বাহিরে গিয়েছে, নীলুফা বিছানায় শুয়ে আছে। এই সময় সুলতান নীলুফাদের ঘরের দরজায় কড়ায় শান্ত গলায় বলে, চাচি। সুলতানের গলা শুনে নীলুফা বিছানা থেকে উঠে বসে আস্তে আস্তে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সুলতান নীলুফার ফ্যাকাশে মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। নীলুফা নরম গলায় বলে, আপনি এখানে? চাচি বাড়িতে নেই। নীলুফার থেকে হাসূচক জবাব পেয়ে সুলতান তৎক্ষণাৎ নীলুফাকে জড়িয়ে ধরে। নীলুফা হতভম্ব হয়ে যায়। সুলতান পাগলের মতো বলে ওঠে, তোমার কিচ্ছু হইয়া গেলে আমার কি হইব? নিজের যত্ন নিতে পারো না, এমনি জ্বর বাঁধাইলা কিভাবে? সুলতানের এবং উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে নীলুফা ঘুরে চলে যায়। সেও লাজ লজ্জা বলে সুলতানকে জড়িয়ে ধরে। সুলতান খুশিতে কান্না করে দেয়, পাগলের মতো বলে, তোমার 2 দিন না দেখে আমার অবস্থা কেমন হয়েছে জানো? এইভাবে কেউ জ্বর বাঁধিয়ে ঘরবন্দি হয়? নীলুফা জবাব দেয় না, সে আরও শক্ত করে সুলতানকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর নীলুফার হুঁশ ফিরলে সে সুলতানকে ছেড়ে দেয়। তারপর বলে, আম্মা এসে আমাদের এভাবে দেখলে খুব খারাপ হবে, বেশ তো বিয়ে হইয়া যাইব। সুলতানের কথায় নীলুফা মুচকি আসে, তারপর বলে, আমি আপনাকে বিয়ে কেন করব? সুলতান জবাব দেয় না, সে নীলুফার চোখে চোখ রাখে। নীলুফা চোখ সরিয়ে নেয়। সুলতান বলে, তোমার চোখে জবাব আছে। নীলুফা জবাব দেয় না, তার ভীষণ ভয় হচ্ছে। এভাবে ফাঁকা ঘরে 2জন যুবক যুবতী একসাথে থাকা ঠিক নয়। সে বেশ শান্ত গলায় বলে, আপনার এখন চলে যাওয়া উচিত। সুলতান মাথা নাড়ায়। সে নীলুফার অস্বস্তি বুঝতে পেরে চলে আসে, তবে বলে যায়, বিকেলে চাচিকে ঘরে রাখতে, সে আবার আসবে। সুলতান চলে গেলে নীলুফা দরজা বন্ধ করে মুচকি আসে। সুলতানের তাকে জড়িয়ে ধরার মুহূর্তটা কল্পনা করে, মনে মনে বলে, ভালোবাসি না বলেও ভালোবাসা বুঝিয়ে দিলেন আপনি। পরক্ষণে নীলুফার মন পুনরায় বলে, ভালোবাসা অনুভবে বেশি সুন্দর। গোসল করে লালবানু বের হতে ফরিদা বেগমের মুখোমুখি হয়। ফরিদা বেগম লালবানুকে গভীর দৃষ্টিতে একবার দেখে নিয়ে বলে, স্বামী 2 দিনের ভালোবাসা একবারে দিয়ে দিল বুঝি? লালবানু লজ্জা পায়। ফরিদা তার লজ্জারাঙা মুখশ্রী দেখে তারপর শব্দ করে হেসে দেয়। লালবানুর লজ্জা দ্বিগুণ বেড়ে যায়। ফরিদা বেগম বলে, আর লজ্জা পেতে হবে না, তোমার স্বামী তোমাকে বড্ড চোখে হারায়, সেটা আমি জানি ভাবি। লালবানু লজ্জায় জবাব দিতে পারে না। ফরিদা বেগম তাকে পুনরায় লজ্জা দেয়। এক পর্যায়ে লালবানু বলে, আপনার স্বামীও তো আপনারে চোখে হারায়। ফরিদা বেগম এই কথাটি শুনে চুপ করে যায়। তার মুখের হাসি মুহূর্তে বিলীন হয়ে যায়। লালবানু এটা লক্ষ্য করে বলে, কি হইল ভাবি? কিছু না। এটা বলে লালবানুকে জড়িয়ে ধরে, তারপর শান্ত গলায় বলে, তুমি খুব সুখী হও, আমি চাই না তুমিও বড় ভাবির মতো আত্মহত্যা করো। লালবানু কথাটি শুনে হতভম্ব হয়ে গেল, বিস্ময়ে চোখগুলো বড় বড় হয়ে গেল। সে বিস্ময়কর কণ্ঠে বলে, বড় ভাবি মানে ওনার আগের বউ? সে আত্মহত্যা করেছিল? ফরিদা বেগম হক চকিয়ে যায়। প্রসঙ্গ বদলে বলে, চলো ভাবি, ওনার আগের বউ আত্মহত্যা করেছিল কেন? ফরিদা বেগম নানা কথা বলল, প্রসঙ্গ বদলে ফেলে। লালবানু বারবার জিজ্ঞেস করলো, ফরিদা বেগম জবাব দেয় না, সে এড়িয়ে যায়। বিষয়টা লালবানুর ভালো লাগে না। তার মনে হয় এই বাড়ির সম্পর্কে কিছুই জানে না। এই বাড়ি তার হয়েও তার হলো না। কোথাও গিয়ে সেই বাড়ির পর তার কাছে এই বাড়ির সদস্য সবাই আজও অজানা। হয়তো তার থেকে কথা আড়াল করবে কেন? চলবে তো ভিউয়ার্স, গল্পটার এটাই প্রথম পর্ব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার দ্বিতীয় পার্টটা চান কিনা তা কমেন্টস করে জানাবেন। আপনাদের রেসপন্সের উপরেই নির্ভর করবে দ্বিতীয় পার্ট দিব কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।